হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি গেট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব বাচ্চাদের শুকনো কাশি হলে বা ঘরগড়ে কাশি হলে কি কি সমাধান রয়েছে, এবং এই যে শুকনো কাশি এবং ঘরগড়ে কাশি হয় তার পেছনে কারণটা কি 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 কারণে হতে পারে শুকনো কাশি এবং ঘরগড়ে কাশি, এবং কখন হোম রেমেডিজ অ্যাপ্লাই করে এই শুকনো কাশি বা ঘরগড়ে কাশিটা একটু মিনিমাইজ করা যায়, মানে একটু কমানো যায়, বা কখন কাজ করে এবং কখন কাজ করে না, এই সবগুলো বিষয় সম্পর্কে অনেক ইনফরমেশন দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আমি আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক ইনফরমেশন পেতে যাচ্ছেন। কোনো অংশ স্কিপ করবেন না, ভিডিওটি একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি বলি যে দেখুন, বাচ্চাদের কিন্তু দু ধরনের কাশি দেখতে পাওয়া যায়, ড্রাই কফ এবং ওয়েট কফ। ড্রাই কফটা হচ্ছে শুকনো কাশি এবং ওয়েট কফটা হচ্ছে ঘরগড়ে কাশি, এবং এই দুটো কাশির পেছনেই কিন্তু আলাদা আলাদা কারণ রয়েছে, এবং যেহেতু দুটো কাশির পেছনে আলাদা আলাদা কারণ রয়েছে সেহেতু ট্রিটমেন্টটাও কিন্তু আলাদা আলাদা, এবং দেখা যায় যদি হোম রেমেডিস গুলো অ্যাপ্লাই করা হয় সেগুলো কিন্তু আলাদা আলাদা ধরনের হয়ে থাকে। তো ড্রাই কফ বা শুকনো কাশিটা কি? দেখুন, যে কাশিতে শ্লেষ্মা থাকে না বা মিউকাস থাকে না কোনো ধরনের, সেই কাশিটাকেই বলা হয় ড্রাই কফ বা শুকনো কাশি। এই যে ড্রাই কফ বা শুকনো কাশি রয়েছে তার পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রথম কারণটি হচ্ছে বাচ্চাদের যে কমন কোল্ড আমরা বলি, মানে নর্মাল যে ফ্লু থেকে বাচ্চাদের ঠান্ডা লাগে, সর্দি লাগে, সেখান থেকে যে কাশিটা হয় সেটা কিন্তু শুকনো কাশির প্রথম কারণ। এবং এই কাশিটা কিন্তু সাময়িক হয়, মানে যখন বাচ্চা সর্দি ঠান্ডা এই সমস্যাটা যখন সলভ হয়ে যায়, যখন কমে যায়, তখন কিন্তু কাশিটাও আস্তে আস্তে কমে যেতে থাকে। তো বাচ্চার কখন নর্মাল ঠান্ডা লাগা থেকে বা এই যে ভাইরাল ইনফেকশন হয় সেখান থেকে শুকনো কাশি হলে আমরা কিভাবে বুঝবো? দেখুন, নর্মাল সময়ে কিন্তু বাচ্চার কোনো ধরনের কাশি থাকে না, বা যখন বাচ্চার সর্দি লাগে, ফিভার থাকে, মানে নর্মাল যে ভাইরাল ইনফেকশন বা ফ্লুর কারণে বাচ্চার যে সর্দি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, ওই সময় যে কাশিটা হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কমন কোল্ড বা ফ্লু থেকে বাচ্চার শুকনো কাশিটা হয়েছে। তো এই কাশিটা কিন্তু ঘরোয়া কিছু উপায় ফলো করলে কিন্তু বাচ্চার এটা মিনিমাইজ হয়ে যায় বা কমের দিকে থাকে। যখন বাচ্চার সর্দিটা আস্তে আস্তে ঠিক হয়ে যেতে থাকে তখন কিন্তু এই কাশিটা কমের দিকে থাকে। যদি দেখেন যে বাচ্চার বয়স 0 থেকে 6 মাস এবং তখন যদি বাচ্চার এই সর্দি কাশিটা থাকে, বা যখন বাচ্চার ফিভার থাকে, নর্মাল যে ভাইরাল ইনফেকশনের কারণে বাচ্চার যে কাশিটা হয়, যে শুকনো কাশিটা হয়, তখন সেটার জন্য আমরা কি করতে পারি? দেখুন, আমি সেক্ষেত্রে বলবো কোনো ধরনের হোম রেমেডিস কিন্তু অ্যাপ্লাই করা যাবে না 0 to 6 মান্থ বেবিদের ক্ষেত্রে। তবে এই সময় যদি বাচ্চা ব্রেস্ট মিল্কটা পেয়ে থাকে ঠিক মতো, তাহলে কিন্তু এটা বাচ্চার জন্য বেশ ভালো একটি মেডিসিনই বলা চলে, কারণ ব্রেস্ট মিল্কটা খেলে কিন্তু বাচ্চার ইমিউনিটি বুস্ট আপ হয়, এবং এই সময় কিন্তু বাচ্চার এই যে শুকনো কাশি বলেন বা বাচ্চার সর্দি, ফিভার, ফ্লু বা ভাইরাল ইনফেকশন জড়িত যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই কমের দিকে থাকে যদি বাচ্চা ঠিক মতো ব্রেস্ট মিল্কটা পায়। তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে 0 থেকে 6 মাস বাচ্চাদের উপরে কোনো ধরনের হোম রেমেডিস অ্যাপ্লাই করা যাবে না শুকনো কাশি বা ঘরগড়ে কাশির ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। তো যদি আপনার বাচ্চার বয়স 6 মাস থেকে 12 মাসের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে আপনি বাচ্চার যে সলিড ফুডটা রান্না করবেন সেই সলিড ফুডের মধ্যে কিন্তু আপনি আদা থেতো করে দিতে পারেন, আদার রসটা কিন্তু অ্যাড করতে পারেন, এবং সেটা কিন্তু বাচ্চাকে সার্ভ করতে পারেন, বাচ্চাকে খাওয়াতে পারেন। এছাড়া আপনি যদি বাচ্চার জন্য চিকেন স্যুপ করেন বা অন্যান্য সবজি স্যুপ করেন বা ডালের স্যুপ করেন, সেটাতে আপনি আদার রসটা বা আদা থেতো করে সেটাতে দিতে পারেন, এবং সেটা বাচ্চাকে অল্প অল্প করে খাইয়ে দিতে পারেন। তাহলে কিন্তু বাচ্চা বেশ আরাম বোধ করবে। এছাড়া বাচ্চার বয়স যদি 1 বছর প্লাস থাকে, মানে 1 বছর থেকে যদি বড় বাচ্চা হয়ে থাকে, তাহলে আপনি বাচ্চাকে এই যে আদার রসের সাথে তাল মিশ্রি অ্যাড করতে পারেন বা মধু অ্যাড করতে পারেন, সেটা বাচ্চাকে খাইয়ে দিতে পারেন, এবং সেটাতে কিন্তু বাচ্চা বেশ বেটার রিলিফ পায় এবং বাচ্চার শুকনো কাশিটা কিন্তু কমের দিকে থাকে। এছাড়া আপনার বাচ্চা যদি প্রি স্কুলার বা স্কুল গোয়িং হয়, সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে আদা, লেবু এবং মধু এই তিনটা একসাথে করে কিন্তু বাচ্চাকে খাইয়ে দিতে পারেন, মানে লেবুর রস, তারপরে মধু এবং আদার রস সেটাতে মিক্সড করে, সেটাতে আপনি চাইলে অল্প একটু হালকা কুসুম গরম পানি অ্যাড করে বাচ্চাকে আপনি 1 থেকে 2 বার আপনি খাইয়ে দিতে পারেন, যদি আপনার বাচ্চা টলারেট করতে পারে। এবং আমার মনে হয় একটু বড় বাচ্চারা কিন্তু এটা ইজিলি খেয়ে নিতে পারে, এবং বাচ্চার যখন খুশখুশে কাশিটা থাকে তখন কিন্তু হালকা একটু কুসুম গরম পানির সাথে যদি বাচ্চা এটা ড্রিঙ্ক করে বা বাচ্চা এটা খেয়ে নেয়, তাহলে কিন্তু বাচ্চার বেশ গলার মধ্যে আরাম বোধ হয়, এবং বাচ্চার যে শুকনো কাশিটা রয়েছে, যে কাশিটা বাচ্চার গলার মধ্যে পিল করে বা বাচ্চাকে ইরিটেশন দেয়, সেটা কিন্তু বাচ্চার অনেকটাই মিনিমাইজ হয়ে যায়। এছাড়াও আরেকটি কারণে বাচ্চা শুকনো কাশি হতে পারে, যেমন যদি এসিটা অন করা থাকে, যেমন সামনে গরমের সিজন আসছে, যদি গরমের সিজনে অনেক বেশি এসি অন থাকে তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চার কিন্তু গলার মধ্যে কুসকুসে কাশি হতে পারে। এছাড়া যদি দীর্ঘক্ষণ বা একটানা পর্যন্ত বাচ্চা ফ্যানের নিচে থাকে বা গোসল করে এসে যদি ফ্যানের নিচে থাকে, বা অনেকক্ষণ পর্যন্ত যদি বাচ্চা খালি গায়ে ফ্যানের নিচে থাকে বা এসিতে থাকে, তাহলে কিন্তু বাচ্চা শুকনো কাশিটা হতে পারে।
আবার কখনো কখনো কিন্তু হতে পারে যে অনেক তীব্র গন্ধের কারণেও কিন্তু বাচ্চা শুকনো কাশি হতে পারে। যেমন মনে করেন যে রান্নাঘরে কোনো কিছু রান্না হচ্ছে, সেখান থেকে বেশ একটা ঝাঁঝালো বা তীব্র গন্ধ আসছে, সেখান থেকেও কিন্তু বাচ্চা শুকনো কাশিটা হতে পারে এবং সেটা কিন্তু বেশ কিছুক্ষণ স্থায়ী হতে পারে। এছাড়াও বাচ্চাকে যদি ফ্রিজ থেকে কোনো খাবার বা কোনো ঠান্ডা খাবার সরাসরি খাওয়ানো হয়, সেখান থেকেও কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে এবং সেই ঠান্ডা থেকেও কিন্তু বাচ্চার শুকনো কাশিটা শুরু হয়ে যেতে পারে। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই কাশির কারণগুলো কিন্তু সাময়িক হয় এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের হোম রেমেডিজ অ্যাপ্লাই করা যায় না। এগুলোর ক্ষেত্রে আপনি সতর্কতা হিসেবে কি মেনটেন করতে পারেন, যে এই যে যেমন গোসল করে এসে বাচ্চাকে ফ্যানের নিচে রাখবেন না, বা দীর্ঘক্ষণ পর্যন্ত বাচ্চাকে এসি নিচে রাখবেন না, বা এসি অন করে রাখবেন না। এসি অন রাখবেন, বাট যখন আপনি দেখবেন রুমের টেম্পারেচারটা নর্মাল হয়ে গেছে, দেন আপনি এসি বন্ধ রাখবেন। এছাড়া যদি দীর্ঘক্ষণ পর্যন্ত বাচ্চাকে এসিতে রাখেন বা খালি গায়ে বাচ্চাকে এসিতে রাখেন, তাহলে কিন্তু দেখা যাবে যে বাচ্চা শুকনো কাশি হচ্ছে। সেই জন্য যে কারণগুলো বললাম, এই কারণগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের হোম রেমেডিজ অ্যাপ্লাই করা যায় না, কিন্তু যদি আমরা একটু সতর্ক থাকি তাহলে কিন্তু বাচ্চা শুকনো কাশিটা কমানো যেতে পারে। তো শুকনো কাশির পেছনে যদি এই কারণগুলো থাকে, তাহলে এই কারণগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন, দেন কিন্তু বাচ্চা শুকনো কাশিটা কমানো যেতে পারে। এছাড়া অ্যালার্জি রিলেটেড কারণেও কিন্তু বাচ্চা শুকনো কাশি হতে পারে, যেমন ডাস্ট অ্যালার্জি থাকতে পারে, ফুড অ্যালার্জি থাকতে পারে, বা ফুলের রেণু থেকেও কিন্তু বাচ্চার অ্যালার্জি তৈরি হতে পারে এবং সেখান থেকে কিন্তু বাচ্চা শুকনো কাশি হতে পারে। সেই জন্য যে খাবারগুলো থেকে বাচ্চার অ্যালার্জি তৈরি হচ্ছে বা যে সিচুয়েশন থেকে বাচ্চার অ্যালার্জি তৈরি হচ্ছে, সেগুলো থেকে বাচ্চাকে একটু দূরে রাখতে হবে। যেমন এই যে শীত শেষ হয়ে গেল, বসন্ত শুরু হয়ে গেল, এবং বসন্তের সময় কিন্তু দেখা যায় চারদিকে অনেক বেশি ফুল ফুটে এবং ফুলের বাগান থাকে। সেই জন্য আপনি যখন বাচ্চাকে নিয়ে ফুলের বাগানে যাবেন বা ফুলের চারপাশে আপনি যাবেন, সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চার সেই ফুলের রেণু থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। তো যদি সেরকম থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু দূরে দূরে থাকতে হবে বা একটু বিরত রাখতে হবে, ফুলের রেণুর চারপাশে যেন বাচ্চা না যায়। এছাড়া কোনো খাবার থেকে যদি বাচ্চার অ্যালার্জি হয় বা আপনি যদি জেনে থাকেন যে বাচ্চার ফুড অ্যালার্জি রয়েছে, তাহলে যে খাবারগুলো অ্যালার্জি তৈরি করে সেই খাবারগুলো থেকে কিন্তু বাচ্চাকে দূরে রাখতে হবে। তাছাড়া ডাস্ট অ্যালার্জির কথা বললাম, বাচ্চা যদি ধুলোবালি থেকে অ্যালার্জি তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু বাচ্চা শুকনো কাশি হতে পারে, সেই জন্য কিন্তু বাচ্চাকে ধুলোবালি থেকে একটু দূরে রাখতে হবে। যদি বাইরে যেতে হয় সেক্ষেত্রে বাচ্চাকে চেষ্টা করবেন মাস্ক পরাতে। মাস্ক আমি পরাতে বলছি একটু বড় বাচ্চাদের, কারণ ছোট বাচ্চাদের তো আপনি মাস্ক পরাতে পারবেন না। চেষ্টা করবেন ছোট বাচ্চাদের নিয়ে সেই যে ধুলাময় বা সেই যে ধুলাবালিপূর্ণ যে এরিয়াগুলো রয়েছে সেগুলোতে একটু কম যেতে। আর যদি প্রিস্কুলার, স্কুল গোয়িং বা একটু বড় বাচ্চাদের নিয়ে সেই এরিয়াগুলোতে যেতে হয়, সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে মাস্ক পরাবেন। তো কখনো কখনো কিন্তু দেখা যায় যে বাচ্চাদের গায়ে যদি কোনো কিছু মাখানো হয়, সেখান থেকেও কিন্তু বাচ্চার অ্যালার্জি তৈরি হচ্ছে এবং সেই যে অ্যালার্জি তৈরি হচ্ছে সেখান থেকেও কিন্তু বাচ্চার কাশি হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে কি থেকে বাচ্চার অ্যালার্জি হচ্ছে, তাহলেই কিন্তু আপনি সচেতন হতে পারবেন এবং সেই বিষয়গুলোকে কিন্তু ইগনোর করতে পারবেন বা অ্যাভয়েড করতে পারবেন। তো বাচ্চার শুকনো কাশির পেছনে যে কারণগুলো রয়েছে আমি সেগুলো বললাম এবং কি কি করণীয় আমাদের সেগুলো বললাম। যে যদি আপনি দেখেন যে বাচ্চার কাশিটা বেশ ভারী এবং বাচ্চা যখন দম নেয় তখন বেশ ঘর ঘর বা বাঁশির মতো শব্দ হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ডক্টরের সাথে কথা বলতে হবে, কেননা সেটা কিন্তু অ্যাজমা প্রবলেমও হতে পারে এবং যদি সেরকম হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে ডক্টর হয়তো নেবুলাইজার বা ইনহেলার প্রেসক্রাইব করছে এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে এবং ইমিডিয়েট কিন্তু বসে না থেকে ডক্টরের কাছে যেতে হবে। তো ঘরে কাশিটা কি? ঘরে কাশিটা হচ্ছে যে কাশির মধ্যে মিউকাস থাকবে বা শ্লেষ্মা থাকবে, সেই কাশিটাই হচ্ছে ঘরে কাশি। তো ঘরে কাশিটাও কিন্তু বাচ্চাদের ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়ে থাকে। তো নর্মাল যে কমন কোল্ড যে ভাইরাল ইনফেকশন থেকে হয় সেটা থেকেও কিন্তু বাচ্চার ঘরে কাশি হতে পারে। এছাড়া ইনফ্লুয়েঞ্জা হতে পারে, তারপর নিউমোনিয়া হতে পারে। এগুলো সাধারণ কিছু কারণ যার কারণে কিন্তু ঘরে কাশিটা বাচ্চার মধ্যে হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখুন, বাচ্চাকে অবশ্যই এই ক্ষেত্রে নাকে ড্রপ দেওয়া যেতে পারে, কেননা নাকে ড্রপ দিলে কিন্তু এই জায়গায় যে মিউকাস গুলো থাকে সেগুলো কিন্তু নিচের দিকে নেমে আসে এবং বের হয়ে আসে। এবং ঘরে কাশিটা কিন্তু তখনই হয় যখন বাচ্চার মধ্যে মিউকাসটা বেশি থাকে, শ্লেষ্মাটা বেশি থাকে, সেই জন্য কিন্তু ঘরে শব্দটা হয় এবং ঘরে কাশিটা হয়। তো যখন নাকে ড্রপ দিয়ে সেই শ্লেষ্মাটা বা মিউকাসটা বের করা যাবে তখনই কিন্তু সেই কাশির পরিমাণটা কমতে থাকে। তবে সেক্ষেত্রে এই ড্রপটা তো আপনি নিজে দিতে পারবেন না, অবশ্যই আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। তো যদি দেখেন যে বাচ্চা শুকনো কাশিটা ঘরে কাশিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। কেননা দেখা যায় যে শুকনো কাশিটার সময় আপনি কিছু হোম রেমেডিস অ্যাপ্লাই করতে পারছেন বা কিছু সতর্কতা অবলম্বন করতে পারছেন, বাট যখন ঘরে কাশি হয় তখন সেই যে শ্লেষ্মা এবং মিউকাসটা বের করার জন্য কিন্তু আপনাকে ডক্টরের হেল্প নিতে হবে এবং ডক্টরই কিন্তু সেই নাকের ড্রপটা প্রেসক্রাইব করবে এবং নাকের ড্রপটা কখন কিভাবে দিতে হবে সেটা কিন্তু ডক্টরই বলে দিবেন এবং সেটা দিলে কিন্তু দেখা যাবে শ্লেষ্মাটা বের হয়ে আসছে এবং মিউকাসটা বের হয়ে আসছে। দেখা যায় যে দেখুন, ডক্টররা কিন্তু শুকনো কাশি
কাশিতে কিন্তু এক ধরনের সিরাপ বাচ্চাদেরকে প্রেসক্রাইব করে, আবার দেখা যায় বাচ্চাদের যখন ঘরঘরে কাশি থাকে তখনই কিন্তু আরেক ধরনের সিরাপ প্রেসক্রাইব করে। এবং ঘরঘরে কাশিতে যে সিরাপটা ডক্টররা প্রেসক্রাইব করে সেটা দিলে কিন্তু বাচ্চার সেই মিউকাসটা কিন্তু বের হয়ে আসে, মানে বাচ্চার ভেতরে যে শ্লেষ্মাটা থাকে সেটা কিন্তু বের হয়ে আসে। এবং যখন সেই শ্লেষ্মাটা বের হয়ে আসে তখনই কিন্তু আস্তে আস্তে বাচ্চার ঘরঘরে কাশিটা কমের দিকে থাকে। এছাড়া যদি আপনি পারেন যে বাচ্চার নাকটা ঝেড়ে দিতে পারেন, এবং বাচ্চার যদি নাকটা ঝাড়া যায় তাহলে কিন্তু শ্লেষ্মাটা বের হয়ে আসে, এবং আপনি যদি সেটা মাঝে মাঝেই করেন, নিয়ম করে করেন, তাহলে কিন্তু বাচ্চার শ্লেষ্মাটা বের হয়ে আসবে এবং বাচ্চার ঘরঘরে কাশিটা একটু কমের দিকে থাকবে এবং বাচ্চা বেটার ফিল করবে। অনেক সময় দেখা যায় বাচ্চাদের যখন ঘরঘরে কাশি থাকে তখন কিন্তু পটি পাতলা হয়, এবং সেই যে পটি পাতলা হচ্ছে সেটার সাথে কিন্তু অনেকটা মিউকাস বেরিয়ে আসে, এবং তখন দেখা যায় যে বাচ্চাদের শ্লেষ্মাটা যে বের হয়ে আসছে সেই কারণে কিন্তু বাচ্চাদের ঘরঘরে কাশিটাও আস্তে আস্তে কমের দিকে থাকে। তো নাকে ড্রপ দিতে হবে ডক্টরের সাথে কথা বলে, এছাড়া বাচ্চাদের নাকটা ঝেড়ে দিতে হবে। এছাড়াও বাচ্চা স্লিপিং পজিশনটার দিকে আপনাকে একটু নজর দিতে হবে, যেমন বাচ্চাকে একটু অ্যাঙ্গেল করে শোয়াবেন, তাতে করে কিন্তু বাচ্চার এই যে নাক থেকে যে মিউকাসটা রয়েছে সেটা কিন্তু নিচের দিকে থাকবে। বা বাচ্চাকে যদি অ্যাঙ্গেল করে শোয়ান তাহলে কিন্তু দেখা যাবে যে নাক থেকে যে পানিটা পড়বে বা যে শ্লেষ্মাটা বেরিয়ে আসবে সেটা থেকেও কিন্তু ঘরঘরে কাশি থেকে বাচ্চা কিছুটা রিলিফ পাবে। এছাড়া আপনার বাচ্চা যদি প্রি স্কুলার বা স্কুল গোয়িং হয় বা একটু বড় বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি বাচ্চাকে ভ্যাপার নিতে দিতে পারেন। ভ্যাপার নিলে হবে কি, বাচ্চাদের সেই মিউকাসটা কিন্তু নরম হয়ে যাবে এবং সেই মিউকাসটা কিন্তু বের হয়ে আসবে, সেই শ্লেষ্মাটা কিন্তু বের হয়ে আসবে, এবং এতে করে কিন্তু বাচ্চার ঘরঘরে কাশিটা থেকে বাচ্চা রিলিফ পাবে। আর যদি ছোট বাচ্চা হয় তাকে তো আপনি ভ্যাপার দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি একটি ওয়াশরুমে যদি আপনার গিজারের ব্যবস্থা থাকে তাহলে আপনি গিজারটা 5 মিনিট ছেড়ে রাখবেন এবং দরজাটা বন্ধ করে বাচ্চাকে নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকবেন। তাহলে এই যে গিজারের গরম পানি থেকে যে বাষ্পটা ঘরের মধ্যে থাকবে বা ওয়াশরুমে যে থাকবে সেখান থেকে শ্বাস নিচ্ছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, সেটা থেকে কিন্তু বাচ্চার মিউকাসটা এবং শ্লেষ্মাটা বের হয়ে আসবে। এছাড়া আপনার যদি গিজারের ব্যবস্থা না থাকে তাহলে আপনি হট ওয়াটার যতটুকু সম্ভব আপনি ওয়াশরুমে এনে আপনি বালতিতে রাখলেন বা একটি বলে রাখলেন, এবং সেখান থেকে কিন্তু দেখা যাবে যে ওয়াশরুমে কিন্তু বেশ একটা বাষ্প হচ্ছে চারদিকে, এবং সেটাও কিন্তু বাচ্চার নাক দিয়ে যাবে এবং বাচ্চাকে মিউকাসটা বের হতে সহায়তা করবে। এছাড়া বাচ্চা যখন ঘরঘরে কাশি থাকবে তখন কিন্তু দেখা যাবে বাচ্চা বেশি একটা ড্রিঙ্ক করতে চায় না, মানে বেশি একটা পানি খেতে চায় না। তখন যদি বাচ্চাকে একটু নিয়ম করে বেশি পরিমাণে ফ্লুইড ইনটেক করানো যায় তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চার মিউকাসটা কিন্তু সহজে বের হয়ে যায়। মানে বাচ্চাকে হাইড্রেটেড রাখতে হবে, বাচ্চাকে নিয়ম করে সময় করে পানি খাওয়াতে হবে। তো এইবার আমি আপনাদেরকে যে ইনফরমেশনটি দিব তা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। যে দেখুন, বাচ্চা যদি অনেকদিন পর্যন্ত ঘরঘরে কাশি থাকে এবং আপনি যদি দীর্ঘদিন পর্যন্ত বসে থাকেন সেই ঘরঘরে কাশিটা নিয়ে, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ওয়াইজ ডিসিশন হবে না। আপনি যদি দেখেন যে বাচ্চা অনেকদিন ধরে বা বেশ কিছুদিন ধরে ঘরঘরে কাশি রয়েছে তাহলে অবশ্যই আপনি ডক্টরের সাথে কনসাল্ট করবেন বা ইমিডিয়েট আপনি ডক্টরের কাছে যাবেন। কেননা বেশি দিন ধরে যদি আপনি বসে থাকেন বাচ্চার ঘরঘরে কাশি নিয়ে, তাহলে এই যে বাচ্চার মিউকাস বা শ্লেষ্মাগুলো রয়েছে বা সর্দিটা রয়েছে সেটা কিন্তু ফুসফুসে বসে যাবে এবং সেখান থেকে কিন্তু ফুসফুসের কার্যক্ষমতাটা কিন্তু কমে যাবে। সেই কারণে আপনি অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন যখনই বাচ্চা দেখবেন যে ঘরঘরে কাশিটা বেশ কয়েকদিন হয়ে গেছে, কমছে না। তো ফাইনালি আমি আপনাদেরকে যে ইনফরমেশনটি দিব যে দেখুন, কোনো কিছুই কিন্তু হোম রেমেডিজে পুরোপুরি সারে না। হোম রেমেডিজ অ্যাপ্লাই করে কিন্তু কিছুটা আরাম দেওয়া যায় বা মিনিমাইজ করা যায়, কিন্তু পুরোপুরি যদি আপনি কোনো কিছু নির্মূল করতে চান বা সুস্থ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডক্টরের কনসালটেশন নিতে হবে। তো বাচ্চার যদি শুকনো কাশিও থাকে বা ঘরঘরে কাশিও থাকে, যদি আপনি দেখেন যে বাচ্চা সেটা অতিরিক্ত মাত্রায় রয়েছে এবং নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, তাহলে অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেবেন এবং দেরি না করে ডক্টরের কাছে যাবেন। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটি। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।